শিকারে এলাম, আর আশেপাশে কোনো প্রাণীকে দেখছি না। বনের সব প্রাণীরা কোথায় গিয়ে লুকিয়েছে কে জানে। মহারাজ, পশ্চিম দিকে চলুন, ও পাশে হরিণদের আনাগোনা দেখা গিয়েছে। বেশ, তবে পশ্চিমেই চলো। আনন্দনগর রাজ্যের রাজা সেলিম। রাজা সেলিমের বীরত্ব আর সাহসের ব্যাপারে সকলেই জানত। রাজা সেলিম শিকার করতে খুব ভালোবাসত, তাই আনন্দনগর রাজ্যের সেনাপতি এবং প্রিয় বন্ধু মুরাদকে নিয়ে প্রায়ই বেরিয়ে পড়তো শিকারে। মহারাজ, ওই যে দেখুন, একটি হরিণ ঘাস খাচ্ছে, এটাই সুযোগ। সেনাপতি মুরাদের কথা শোনার পর রাজা সেলিম ঘাস খাওয়া সেই হরিণকে লক্ষ্য করে এবং তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে, আর সেই তীর গিয়ে হরিণের পায়ে লাগে। যাক, শেষমেশ একটা হরিণ শিকার করা গেল। চলো সেনাপতি, ওটার কাছে যাওয়া যাক। রাজা সেলিম আর সেনাপতি মুরাদ এরপর সেই হরিণটির কাছে গেল। হরিণটি কাঁদো কাঁদো চোখে কথা বলে ওঠে। মহারাজ, দয়া করুন, দয়া করে আমাকে মারবেন না। আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি মারা গেলে আমার বাচ্চারা যে এতিম হয়ে যাবে, তখন হিংস্র বাঘ আমার বাচ্চাদেরকে যে খেয়ে ফেলবে। দয়া করে আমাকে ছেড়ে দিন। হরিণের কথা শুনে রাজা সেলিমের অনেক মায়া হয়, আর সে মনে মনে বলে, সত্যি তো, হরিণটি না থাকলে ওর সন্তানদের কি হবে? আমি আর রানী তো বিয়ের এত বছর পরেও সন্তানের মুখ দেখলাম না। আর যে মায়ের সন্তান আছে তাকে তার সন্তানের থেকে আলাদা করে দেওয়ার মানেই হয় না। এ কথা ভেবে রাজা সেলিম মুরাদকে বলল, সেনাপতি, দ্রুত হরিণটির পায়ের ক্ষততে কোনো ঔষধি লাগিয়ে দাও, যাতে করে দ্রুত হরিণটি সুস্থ হয়ে ওঠে। আর হরিণটি যেখানে থাকে সেখানে গিয়ে হরিণটি আর হরিণটির বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়ে এসো, যাতে করে যতদিন হরিণটি সুস্থ না হয়ে ওঠে ততদিন আরাম করে খেয়ে বেঁচে থাকতে পারে। আপনার যা ইচ্ছে মহারাজ। রাজা সেলিমের মহানুভবতা দেখে হরিণটি বলে উঠল, মহারাজ, আমি আপনার মহানুভবতায় খুব খুশি হয়েছি। আমি আপনাকে আশীর্বাদ করছি, খুব তাড়াতাড়ি আপনি একসাথে দুজন সন্তানের বাবা হবেন, আর তাদের একজনের শরীর দিয়ে সব সময় সোনালী আভা ছড়াবে এবং অপরজনের শরীর থেকে রূপালী আভা ছড়াবে। সত্যি বলছো হরিণ? আমিও পিতা হতে পারবো? আমি যে অনেক বছর ধরে এ দিনটার অপেক্ষায় করে এসেছি। আমি তোমাকে আশীর্বাদ করলাম, বাকিটা বিধাতার ইচ্ছা। এরপর কেটে যায় বেশ কিছুদিন। আনন্দনগর রাজ্যের রানী চন্দ্রা একদিন রাজা সেলিমের কাছে এসে বলে, মহারাজ, সন্তানের মুখ দেখার জন্য আর কত সময় অপেক্ষা করতে হবে আমাদের? প্রাসাদের দাস দাসীরাও আজকাল আমাদেরকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। এত অপমান যে আমি আর সইতে পারছি না। মহারানী নিজের দুঃখের কথা বলে কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এ কি মহারানী? মহারানী চন্দ্রা, কি হলো তোমার? দাসী, কে কোথায় আছো? দ্রুত হেকিমকে খবর দাও। মহারানী চন্দ্রাকে বিছানায় শুইয়ে দেয়া হলো। হেকিম এসে মহারানীকে দেখে বলল, সুখবর মহারাজ, রাজ্য জুড়ে উৎসবের আয়োজন করুন, আপনি বাবা হতে চলেছেন। রাজা খুশি হয়ে হেকিমকে একটি গলার হার উপহার দেয়। এরপর কেটে যায় বেশ কয়েক মাস। এরপর একদিন মহারানী জোড়া কন্যা সন্তানের জন্ম দেয়। দুটো কন্যা সন্তান দেখতে একই রকম ছিল। তাদের মধ্যে পার্থক্য ছিল এই যে একজনের শরীর থেকে সোনালী আভা ছড়াতো, আর অপরজনের মধ্য থেকে রূপলী আভা ছড়াতো। মহারানী, আজ আমি খুব খুশি। হরিণ যেভাবে বলেছিল ঠিক তেমনটাই হচ্ছে। আমার একসাথে দুটো সন্তান হয়েছে এবং তাদের শরীর থেকে সোনালী আর রূপলী আভা ছড়াচ্ছে। আমিও ভীষণ খুশি মহারাজ, তবে একটা ব্যাপার যে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের যে সন্তানের শরীরে সোনালী আভা ছড়াচ্ছে তাকে কিন্তু অতিরিক্ত সৌন্দর্যের কারণে অনেকেই বেশি ভালোবাসবে, আর এতে করে আমাদের অন্য সন্তান কষ্ট পাবে। আমাদের কিন্তু এমনটা হতে দেওয়া চলবে না। আমাদের দুজনকেই সমানভাবে ভালোবাসতে হবে, কারণ ওরা দুজনই তো আমাদের সন্তান। তুমি ঠিকই বলেছ, আমি ওদের নামও ভেবে ফেলেছি। আমার এক সন্তানের নাম হবে সোনালী আর অপর সন্তানের নাম হবে রূপলী। বাহ, ভারী সুন্দর হয়েছে নামগুলো।
এরপর থেকে প্রাসাদে সোনালী রূপলী হেসে খেলে বড় হয়ে উঠতে থাকে। রাজা রানী তাদের দুই কন্যাকে সমানভাবে ভালোবাসতে থাকে। তবে প্রাসাদের দাস দাসী কর্মচারীরা প্রায় সকলেই সোনালীকেই বেশি ভালোবাসতো। রাজকন্যা সোনালী, আপনাকে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ সেনাপতি মশাই। আমি তো জানি আমি সবসময়ই সুন্দর। আর আমাকে কেমন লাগছে সেনাপতি মশাই? এই তো ভালোই লাগছে রাজকন্যা রূপলী। কেন যে রোজ জানতে চাস তোকে দেখতে কেমন লাগছে? তুই কি এটা আশা করিস যে কোনো একদিন কেউ তোকে বলবে যে আমার থেকেও তোকে বেশি সুন্দর লাগছে? তা কেন হবে সোনালী? আমি তো এমনিতেই জানতে চাই। কেউ তো আমাকে কখনোই বলে না যে আমাকে সুন্দর লাগছে, তাই আর কি। সকলের মুখে নিজের প্রশংসা শুনতে শুনতে সোনালী খুব অহংকারী হয়ে উঠেছিল। তার মনে দয়া মায়া কিচ্ছু ছিল না। সে সব সময় নিজের চিন্তাই করত। কিন্তু রাজকন্যা রূপলী সকলের কথা ভাবত। রাজকন্যা রূপলীর মাঝে অনেক দয়া মায়াও ছিল। বাবা, আমি যে স্থানে যাই সেই স্থানে সোনালী আভায় ভরে যায়। আর সে আমি কিনা থাকবো সাধারণ খাটে? আমার জন্য আপনি একটা সোনার খাটের ব্যবস্থা করে দিন। শুধু খাট নয়, আমার কক্ষের প্রতিটা জিনিসই সোনার চাই। ফুলদানিটাও পর্যন্ত যেন সোনার হয়। বেশ সোনালী, তুমি যা চাচ্ছ তাই হবে। রূপলী, তোমার কি ইচ্ছে? তোমার কক্ষেও কি সবকিছু সোনার লাগবে? না বাবা, আমার এখন যা আছে আমি এতেই সন্তুষ্ট। আপনি শুধু আমাকে অস্ত্র চালনা শেখানোর ব্যবস্থা করে দিন। আমি বড় হয়ে আপনার মতো বীর আর সাহসী যোদ্ধা হতে চাই। বেশ রূপলী, তুমি যা চাচ্ছ তাই হবে। ইস, ঢং নিজেকে মহান প্রমাণ করতে চাইছে। সোনালী এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর সব সময় নিজের রূপ সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকে। আর ওদিকে রূপলী অস্ত্রবিদ্যায় ক্রমশ পারদর্শী হয়ে ওঠে। দেখতে দেখতে সোনালী আর রূপলী বড় হয়ে ওঠে। এরপর একদিন রাজা বলে, সোনালী, রূপলী, আমি যাচ্ছি সমুদ্র ভ্রমণে। আমার সাথে রূপনগর রাজ্যের রাজা জাহাঙ্গীর আর তার একমাত্র পুত্র রাজকুমার মেহমিদও যাবে। তোমরা কি আমার সাথে যেতে চাও? এ কথা শুনেই রাজকন্যা সোনালী মনে মনে বলতে লাগলো, শুনেছিলাম রূপনগরের রাজ্যের রাজকুমার মেহমিদ দেখতে নাকি ভারী সুদর্শন, আর আমিও দেখতে সবার চেয়ে সুন্দরী। আমার তাই এই সমুদ্র ভ্রমণে যাওয়া উচিত। আমি বিয়ে করব এই রাজকুমার মেহমিদকে। এদিকে রূপলী ভাবতে থাকে, সমুদ্রের খোলা বাতাস, সমুদ্রের বুকে বিভিন্ন রকম প্রাণীদের খেলা, এসব দেখার জন্য হলো আমাকে সমুদ্র ভ্রমণে যাওয়া উচিত। কি ব্যাপার, তোমরা কিছু বলছো না যে? আমি যাব বাবা, আমি অবশ্যই যাব। আমিও যাব বাবা, আমিও যাব। বেশ, সেনাপতি মুরাদ, আমি আমার দুই কন্যাকে নিয়ে সমুদ্র ভ্রমণে বের হব। সমুদ্র ভ্রমণে যাওয়ার জন্য সব রকম আয়োজন করো। জি অবশ্যই মহারাজ। রাজা সেলিম এরপর তার দুই কন্যাকে নিয়ে সমুদ্র ভ্রমণে যাওয়ার উদ্দেশ্যে সমুদ্র পাড়ে গিয়ে প্রস্তুত হয়। আর সেখানে আসে রূপনগর রাজ্যের রাজা জাহাঙ্গীর আর রাজকুমার মেহমিদ। রাজকুমার মেহমিদ সেখানে এসে দাঁড়াতেই মেহমিদের চোখ পড়ে রূপালের দিকে। আর এদিকে সোনালী রূপলী দুজনের দৃষ্টি পড়ে রাজকুমারের দিকে। রাজা জাহাঙ্গীর, রাজকুমার মেহমিদ, আমার দুই কন্যার সাথে পরিচিত হন। সোনালী আর রূপালী, আমার কন্যারা সত্যি ভীষণ সুন্দর, বিশেষ করে রাজকন্যা সোনালী। রাজকন্যা রূপালী, আপনিও ভীষণ সুন্দর। ধন্যবাদ রাজকুমার। তাহলে চলুন, সময় নষ্ট না করে যাত্রা শুরু করা যাক। এরপর সকলে মিলে জাহাজে উঠে পড়ে আর যাত্রা শুরু করে দেয়। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সমুদ্রের মধ্যে শুরু হয় ঘূর্ণিঝড়। সকলে সাবধান! সোনালী, রূপলী, তোমরা জাহাজের কিনারা থেকে সরে আসো। ঘূর্ণিঝড়ের বেগ ক্রমশই বেড়ে যেতে থাকে। আর সেই ঘূর্ণিঝড়ের বেগ সহ্য করতে না পেরে রাজকন্যা সোনালী সমুদ্রে পড়ে যায়।
বাবা, রূপালী, বাঁচাও আমাকে। না, সোনালি, বোন আমার। না, রাজকন্যা রূপালী, ভাববেন না, আমি দেখছি কি করা যায়। আমার বোনকে আমাকেই উদ্ধার করতে হবে। এই কথা বলে রাজকন্যা রূপালী সোনালীকে বাঁচানোর উদ্দেশ্যে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। না, রূপালী মা, এ কি করলি তুই? তুইও এই গভীর সমুদ্রে ঝাঁপ দিলি। এখন আমি কি করব? আমি দেখছি। না পুত্র, আমি তোমাকে সমুদ্রে নামার অনুমতি দিতে পারি না। তাছাড়া এই গভীর সমুদ্রে এই ঘূর্ণিঝড়ের মধ্যে কেউ বেঁচে ফিরতে পারে না, তাই আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারি না। আমার কন্যারা, প্রাসাদে ফিরে গিয়ে আমি রানীকে কি উত্তর দেব? হায় বিধাতা! রাজা সেলিম কান্নায় ভেঙে পড়ে। অনেকক্ষণ কেটে যায়, কিন্তু